এর আগের দিন আমরা প্রপার্টিজ অফ আয়নিক কম্পাউন্ডস পড়ছিলাম, আয়নীয় যৌগ পড়ছিলাম। সেখানে একটা প্রপার্টি নিয়ে আলোচনা করা হয়নি আর কি, সেটা মনে হলো যে করে নিই। তাহলে একটা প্রপার্টি যেটা নিয়ে দুটো কথা বলে নিই, ঠিক আছে? সেটা হচ্ছে আইসোমরফিজম। একটা কথা তোমাদের বলেছি যে দিস ইজ, এটা ইউটিউবে যেরকম তথাকথিত যে ভিডিওসগুলো হয় সেরকম তো বটেই, কিন্তু তার সঙ্গে মনে রাখবে এটা আমার নিজস্ব স্কুলের ক্লাসের মতো। ন্যাচারালি যদি কোনো কিছু বাদ পড়ে যায়, মনে হয় যে এটা বলা ঠিক ছিল, বলা হয়নি, সেটা কিন্তু আমি নেক্সট ক্লাসে আমি অবশ্যই বলে দেবো, যাতে এবং আমরা পর এগোবো, আমরা কোনো জায়গা বাদ দেবো না। একটা চ্যাপ্টার যখন শেষ করব, খাপ ছাড়াভাবে এক একটা করে আমি নিই না। কারণ এর আগে 9-10 যারা ক্লাস করেছো তারা দেখেছো যে অনলাইন ভিডিওসে প্রত্যেকটা চ্যাপ্টার পর ধরে ধরে করে দেওয়া হয়েছে। ন্যাচারালি 11 এবং তার পরবর্তীকালে যখন 12 আসবে সেক্ষেত্রে দেখবে প্রত্যেকটা চ্যাপ্টারের প্রত্যেকটা অংশকে আলোচনা করা হয়েছে এবং তার একটা ক্রনোলজিক্যাল অর্ডার রয়েছে। তাহলে এক্ষেত্রে আইসোমরফিজমটা বাদ যদি দিয়ে দিই, বলবে যে স্যার এটা তো বললো না। তাহলে এরকম টার্ম যদি আসে, এটা একটু নিউ টার্ম আমাদের কাছে, কিন্তু জিনিসটা খুবই সোজা। দেখো যে আয়নিক কম্পাউন্ড যারা ক্রিস্টাল স্ট্রাকচার তৈরি করছে, অর্থাৎ একটা জিনিস আমরা পরিষ্কার বুঝে গেছি যে আয়নিক কম্পাউন্ডসে শুধুমাত্র আয়ন ফর্মেশন, অর্থাৎ পজিটিভ আয়ন, ক্যাটায়ন এবং অ্যানায়ন ফর্মেশন ইজ নট দ্য ওনলি কন্ডিশন। মানে শুধুমাত্র আয়ন ফর্ম করলেই যে আয়নিক কম্পাউন্ড তৈরি হলো সেটা কিন্তু ব্যাপার নয়। যেটা বিজ্ঞানী লুইস অ্যান্ড কোসেলস যে থিওরি রয়েছে, যে ক্ষেত্রে আমরা দেখলাম যে একজন ক্যাটায়ন একজন ইলেকট্রন ছাড়ে, একজন ইলেকট্রন গ্রহণ করে, আয়ন ফর্ম হয়। এটাই শুধুমাত্র যে একটা কন্ডিশন আয়নিক কম্পাউন্ডস ফরমেশনের, সেটা নয়। আলটিমেটলি আমরা দেখলাম যতক্ষণ না সেটাকে একটা ক্রিস্টাল স্ট্রাকচার তৈরি করছে ততক্ষণ কিন্তু তার কোনো ভ্যালিডিটি নেই, অর্থাৎ লোয়ারিং অফ দেয়ার এনার্জি, অর্থাৎ রিলিজ অফ ল্যাটিস এনার্জি ইজ ভেরি মাচ এসেনশিয়াল। ওটা না হলে কিন্তু আয়নিক কম্পাউন্ড ফরমেশন হয় না, যেটা বর্নল্যান্ড ইকুয়েশন দেন বর্ন-হেভার সাইকেল দ্বারা আমরা এক্সপেরিমেন্টালি আমরা দেখেছি। তাই একটা যেটা রয়েছে আইসোমরফিজম। আইসো মিন্স কি? এর আগে পড়েছো আইসোটোপ, আইসোবার, আইসোটোন, ঠিক আছে, আইসো ইলেকট্রনিক। আইসো কথাটা আমাদের অনেকবার এসছে। আইসো মিন্স সেম। আর মরফিজম, মর্ফ মানে কি? মর্ফ মানে ফর্ম। তাহলে আইসো মিন্স সেম, MORPH। মর্ফ মানে হচ্ছে শেপ। তাহলে সেম শেপ অথবা ফর্মস, আকার, অর্থাৎ যে ক্রিস্টালাইন স্ট্রাকচার তৈরি করে বিভিন্ন আয়নীয় যৌগ, দোজ হু হ্যাভ সেম শেপ অর ফর্মস আর কল্ড আইসোমর্ফ। তারা একে অপরের কি? আইসোমর্ফ। যেমন আইসোটোপ বলেছো, যে তোমার একই মৌল কিন্তু তার পারমাণবিক গুরুত্ব তোমার আলাদা হয়, ঠিক আছে? তাহলে তাদের ক্ষেত্রে কি বলা হয়? তারা একে অপরের আইসোটোপ। কিন্তু এক্ষেত্রে কি করে? আইসোমর্ফ মিন্স শেপ, আইসো মিন্স সেম, যাদের শেপ একই রকম। দেখা গেছে যে যাদের শেপ একই রকম, এরকম আয়নিক কম্পাউন্ডসের ভেতরে তারা যে পরমাণু দিয়ে তারা তৈরি, সেই অণুটা তৈরি হচ্ছে, সে যে আয়নিক ফর্মটা তৈরি হচ্ছে, তাদের অনুপাতও মোরলেস কাছাকাছি থাকে, প্রায় একই থাকে। একটা এক্সাম্পল নি না, ধরো সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ব্রোমাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড। তাহলে এরা একে অপরের আইসোমর্ফ। তাহলে কেন আইসোমর্ফ? কারণ যতগুলো লিখলাম এখানে তিনটে, এরা হচ্ছে কিউবিক্যাল, অর্থাৎ ঘনক আকার, ঘনক, কিউবিক্যাল শেপ। তাহলে এরা সবাই কিউবিক্যাল শেপ, ঠিক আছে? অর্থাৎ এরা তিনজনেই কিউবিক্যাল, মানে সেম শেপ, আইসোমর্ফ, একে অপরের একই আইসোমর্ফ বলতে পারি, অর্থাৎ দে অল হ্যাভ সেম শেপস। তাহলে এদের যদি অনুপাত দেখো, আমি বলেছি প্রায় একই রকম থাকবে, 1:1, 1:1 সোডিয়াম এবং ব্রোমন, অর্থাৎ সোডিয়াম আয়ন এবং তোমার ব্রোমাইড আয়ন, সোডিয়াম আয়ন, ক্লোরাইড আয়ন, ম্যাগনেসিয়াম আয়ন এবং অক্সাইড আয়ন।
তাহলে এদের মোটামুটি রেশিও একই রকম দেখতে পাচ্ছি। তাহলে এটা একটা ক্যারেক্টারিস্টিক যেটা আয়নিক কম্পাউন্ড ফর্ম করে। ফাইন, চলে এবার আয়নিক কম্পাউন্ড ছেড়ে দিয়ে আমাদের এগোতে হবে। তাহলে আমরা আজকে একটু আলোচনা করব কি নিয়ে, দাঁড়াও, কোভ্যালেন্সি অথবা আমরা বলতে পারি কোভ্যালেন্ট কম্পাউন্ডস। সমযোজ্যতা বা সমযোজী যৌগ। দেখো সমযোজ্যতা কাকে বলে, এটা ক্লাস 10-এর ইস্যু। সমযোজী যৌগ কাকে বলে, এটাও ক্লাস 10-এর ইস্যু, আমরা পড়েছি। সেটা হচ্ছে কি, যখন দেখা গেল যে আয়নিক কম্পাউন্ড ফর্ম হচ্ছে আয়ন তৈরি হওয়ার মাধ্যমে, অর্থাৎ একজন ক্যাটায়ন দিচ্ছে, একজন যেমন সোডিয়াম ইলেকট্রন দিচ্ছে, সোডিয়াম আয়ন ফর্ম করছে, ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করে ক্লোরাইড আয়ন ফর্ম করছে। এবার এই যে ইলেকট্রন দেওয়া এবং নেওয়া, তাহলে ইলেকট্রন যে দেয় তার আয়নাইজেশন পোটেনশিয়াল, আয়নন বিভবের মানটা কম থাকে, অর্থাৎ কম এনার্জিতেই সে ইলেকট্রন রিলিজ করতে পারে। তার মানে গ্রুপ 1 গ্রুপ 2 এলিমেন্টস যারা রয়েছে বা গ্রুপ 3 এলিমেন্ট যারা হাইলি ইলেকট্রোপজিটিভ, তাদের আকার যত বড় হবে তারা চট করে ইলেকট্রনটা ছেড়ে দেবে, ক্যাটায়নে পরিণত হবে। লাইক এক্সাম্পল সোডিয়াম আয়ন। একইভাবে যারা অধাতু, যাদের ইলেকট্রন আসক্তি অনেক বেশি, অর্থাৎ যারা ইলেকট্রন গ্রহণ করলে প্রচুর এনার্জি রিলিজ করে স্টেবল ফর্মে আসবে, তারা কি করবে, ইলেকট্রন সহজে গ্রহণ করে অ্যানায়নে পরিণত হবে। কিন্তু সমস্যাটা দানা বাঁধলো কোথায়? সমস্যাটা দানা বাঁধলো হোমোনিউক্লিয়ার ডায়াটমিক মলিকুল বা যে সকল পরমাণুর ক্ষেত্রে যারা অণু তৈরি করছে, যাদের এই তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য, ইলেকট্রোনেগেটিভিটির ডিফারেন্স বেশি হাই নয়। ধরো হোমোনিউক্লিয়ার একই পরমাণু দিয়ে অণুটা তৈরি হয়েছে, হাইড্রোজেন বা ফ্লুরিন F2HF। তাহলে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে দুটো হাইড্রোজেন পরমাণু, এক্ষেত্রে দেখা যাচ্ছে দুটো ফ্লোরিন, এক্ষেত্রে দেখা যাচ্ছে হাইড্রোজেনের সঙ্গে ফ্লোরিন। দেখো প্রথম দুটোর ক্ষেত্রে যদি দেখি তাহলে দেখা যাচ্ছে দুটো হাইড্রোজেন সেম অ্যাটম, অতএব এক্ষেত্রে ইলেকট্রন গ্রহণ এবং বর্জনের কেউ রাজি হবে না। বলে আমরা যদি বন্ধুত্ব করি দুটো হাইড্রোজেন, তাহলে কে দেবে কে নেবে? একজন নিল, তার ডাবলেট হলো, অর্থাৎ বাইরের কক্ষে দুটো ইলেকট্রন হিলিয়াম অর্থাৎ নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করলো একজন। যদি এরকম ভাবা হয় যে একটা হাইড্রোজেন, হাইড্রোজেন 1 অ্যান্ড হাইড্রোজেন 2, হাইড্রোজেন 1 ইলেকট্রন ছেড়ে দিয়ে H প্লাস ফর্ম করলো, এ ইলেকট্রন গ্রহণ করে আরেকটা এই হাইড্রোজেন, আচ্ছা এই 1 2টা এখান থেকে মুছে দিই তাহলে বুঝতে, আচ্ছা ফাইন, একটা হাইড্রোজেন ইলেকট্রন গ্রহণ করে সে H মাইনাস ফর্ম করলো। যার প্রত্যেকটা হাইড্রোজেনের কটা করে ইলেকট্রন, তাদের একটি করে ইলেকট্রন আছে, তাহলে এর তো ইলেকট্রন 0 হয়ে গেল, এর 9 ইলেকট্রন দুটো হলো, অর্থাৎ দুটো ইলেকট্রন মানে হচ্ছে হিলিয়াম গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস। ফাইন, তাহলে এবার বলো দেখিনি কেন সেই ইলেকট্রন একটা ছেড়ে দিয়ে H প্লাস ফর্ম করবে, যে ক্ষেত্রে একটাও ইলেকট্রন নেই? আরেকটা হাইড্রোজেন রয়েছে, তার দুটো ইলেকট্রন এলে সে নয় ডাবলেট হিলিয়ামের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করলো। ফলে এটা সম্ভব নয়, দিস ইজ নট পসিবল। আবার দেখো এই ফ্লোরিনের ক্ষেত্রেও একই গল্প, একই ঘটনা। আবার HF এর ক্ষেত্রে যদি দেখি তখন বলবে যে স্যার হাইড্রোজেন আর ফ্লোরিন, তাহলে হাইড্রোজেন তো H প্লাস হতে পারে, আবার ফ্লোরিন তো F মাইনাস হতে পারে।
কারণ তড়িৎ ঋণাত্মক মৌল, কিন্তু যদি দেখি যে এরা নন কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি, এরা আয়ন ফর্ম করে না জলীয় দ্রবণে, যে এরা কন্ডাক্ট করছে না ইলেকট্রিসিটি, বা এদের গলনাঙ্ক তোমার বা স্ফুটনাঙ্ক এগুলো তোমার অতটা হাই নয়, লাইক আয়নিক কম্পাউন্ডস। তার মানে এইচএফ এর ক্ষেত্রে যদিও দেখা যায়, তার ক্ষেত্রেও তাদের যে ক্যারেক্টারিস্টিক সেটা আয়নিক কম্পাউন্ডের সঙ্গে সমতুল্য নয়, একই রকম নয়। ন্যাচারালি সেক্ষেত্রে ইন 1919 তোমার কি করে লুইস তো আগে থেকে কাজ করছিল, তার সঙ্গে ল্যাংমুর, ঠিক আছে, লুইস অ্যান্ড ল্যাংমুর, খানিকটা লুইসের যে কনসেপ্ট সেটা বিজ্ঞানী ল্যাংমুর সেটাকে খানিকটা মডিফিকেশন করলো। মডিফিকেশন করে লুইস ল্যাংমুর কনসেপ্ট, অনেক সময় শুধুমাত্র লুইস কনসেপ্ট আকারে এটাকে বলা হয়ে থাকে। in 1919 তারা একটা প্রস্তাব রাখলো যে যাদের ভেতর তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য অত নেই, যাদের ভেতর ইলেকট্রন দেওয়া নেওয়ার গল্পটা আসছে না, ফলে তাদের ক্ষেত্রে একটা অল্টারনেটিভ ওয়ে আউট আছে, যার মাধ্যমে তারা কিন্তু এই অণু বা মলিকুল ফর্ম করে থাকে। বলে সেটা কি? বলে সেটা হচ্ছে শেয়ারিং অফ ইলেকট্রনস। ইলেকট্রনকে শেয়ার করে, ঠিক আছে। তো ইলেকট্রনকে শেয়ার করার আগে লুইস কি করলো, একটা সিম্বল দিল, লুইস একটা সিম্বল দিল, একটা চিহ্ন দিল। বলে চিহ্নটা কি? বলে যখন এই শেয়ারিং অফ ইলেকট্রন হচ্ছে, ইলেকট্রন একে অপরের কাছ থেকে শেয়ার করছে, তখন কি হচ্ছে, শেয়ার করে নিকটতম নিষ্ক্রিয় গ্যাস, সেটা হতে পারে তোমার হিলিয়াম ডাবলেট, অথবা সেটা অক্টেট অষ্টক পূর্ণ করতে পারে, অর্থাৎ হিলিয়াম বাদ দিয়ে যে নিষ্ক্রিয় গ্যাসগুলো রয়েছে, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, তাদের মতো অষ্টক পূর্ণ করতে পারে, ঠিক আছে। তাহলে এটা কিন্তু এদের কনসেপ্ট। তাহলে এই যে ঘটনা, যে ক্ষেত্রে ইলেকট্রন দেওয়া নেওয়া নয়, ইলেকট্রন কাউকে আমি ডোনেট করে দিচ্ছি না, বরঞ্চ একে অপরের সঙ্গে যে বন্ধুত্ব, যে ফোর্স অফ অ্যাট্রাকশন দ্বারা আমরা আবদ্ধ হচ্ছি, সেটা শেয়ারিং অফ ইলেকট্রন করে আমাদের চাহিদা মেটাবো। তাহলে চাহিদা মেটাচ্ছি, কিন্তু দিতেও পাচ্ছি না, নিতেও পাচ্ছি না, সে ক্ষমতা আমার নেই, সে অবস্থায় আমি নেই। তখন আমরা কি করছি, একে অপরের ইলেকট্রনটা শেয়ার করছি। এবার শেয়ার করতে গিয়ে যখন সেটাকে আমরা লিখব, তখন লুইস বলল যে কিরকম ভাবে লিখব। লেখার নিয়মটা হচ্ছে, যেহেতু যা বন্ধন তৈরি হয় না কেন সেটা আউটার মোস্ট শেলের ইলেকট্রন, অর্থাৎ ভ্যালেন্স ইলেকট্রন দ্বারা তৈরি হয়, এবং ভেতরের ইলেকট্রনটা ইনট্যাক্ট থাকে, ভেতরের কক্ষের ইলেকট্রনটা একই রকম থাকে, ফলে সেটা নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নেই। ফলে বাইরের যে ইলেকট্রনগুলো, যেটা তোমরা মাধ্যমিকেও লিখে এসছো, সেটা কিভাবে লিখবো। ধরো আমি বলছি লিথিয়াম কত? লিথিয়াম পরমাণু ক্রমাঙ্ক 3, ভেতরে কক্ষে দুটো আছে, লিথিয়াম ভেতরে কক্ষে দুটো আছে, বাইরের কক্ষে একটা আছে, একটা। অতএব বাইরের কক্ষটাকে আমি লিখবো লাইক ডট, তার মানে লিথিয়ামকে লিখবো লিথিয়াম 1 ডট, ঠিক আছে। লাইক বেরিলিয়াম কত? পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 4, অর্থাৎ 2 2, ভেতরে কক্ষ দরকার নেই, বাইরে কক্ষটাকে শুধু লিখবো বেরিলিয়াম, বাইরে কক্ষে দুটো ইলেকট্রন ডট দিয়ে দেখাবো, বেরিলিয়ামের দুটো ইলেকট্রন, শুধুমাত্র বাইরে কক্ষে ইলেকট্রন। তাহলে এইভাবে আমরা, লুইস বললো তুমি এইভাবে লেখো। এবার শেয়ারিং অফ ইলেকট্রনটা খুব ইন্টারেস্টিং। বলে কেন? বলে কি করে শেয়ারিং অফ ইলেকট্রন হবে, মাধ্যমিকে পড়েছি, অত ডিটেলসে যাব না, কিন্তু জাস্ট একটু দেখিয়ে দিই, ঠিক আছে। ধরো দুটো হাইড্রোজেন, H2 মলিকুল, একটা একদম সিম্পল মলিকুল নিয়ে কথা বলছি, হাইড্রোজেন। তাহলে হাইড্রোজেনের বাইরের কক্ষে আছে একটা ইলেকট্রন, আরেকটা হাইড্রোজেনের বাইরের কক্ষে আছে একটা ইলেকট্রন, তাহলে দুটো ইলেকট্রন হাইড্রোজেনের রয়েছে। তাহলে এবার এই যে দুটো ইলেকট্রন, তাহলে এরা যদি ইলেকট্রন দেওয়া নেওয়া করতে পারছে না, ফলে দে ক্যান ইউজ দেয়ার ইলেকট্রন টু গেট দ্য নিয়ারেস্ট নোবেল গ্যাস কনফিগারেশন। তাহলে সেটা কি করে? বলে এটাকে একটা কাজ করি, তাহলে একটা কমন স্পেস এমন একটা ড্র করি, এইভাবে যদি এটাকে লিখি, তাহলে দেখা যাচ্ছে এই ইলেকট্রনটা, তাহলে এক্ষেত্রে যদি আমি একটু কালার করে দিই, তাহলে সুবিধা হবে বুঝতে, যে এই ইলেকট্রনটা হচ্ছে এ, এটা হচ্ছে এ। তাহলে ন্যাচারালি দেখা যাচ্ছে দুটো ইলেকট্রন যদি দুজনেই একইভাবে ইকুয়ালি ব্যবহার করতে পারে, তাহলে কি হচ্ছে, এদের যে তোমার চাহিদা সেটা মিটে যাচ্ছে। কারণ এক্ষেত্রে হাইড্রোজেন কি করছে, দুটো হওয়া মানে হিলিয়ামের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করলো,
ঠিক আছে। আবার ধরো HF2 ফ্লোরিন, ফ্লোরিন, তাহলে ফ্লোরিনের ক্ষেত্রে কি হলো, তাহলে ফ্লোরিনের বাইরে কত ইলেকট্রন বিন্যাস, 17, তাই তো? হ্যাঁ, 17 নয় বলো, ক্লোরিনের 17, আর এর কত, ফ্লোরিনের কত, 9। 9 মানে বাইরের কক্ষে কটা ইলেকট্রন আছে, 7টা, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা। তাহলে আর কটা দরকার অষ্টক পূর্ণ করতে হলে, একটা ইলেকট্রন দরকার। তাহলে পাশে আরেকটা ফ্লোরিন এসছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা। তাহলে বাইরে কক্ষে ইলেকট্রন, ভ্যালেন্স ইলেকট্রনগুলোকে ডট দিয়ে প্রকাশ করলাম। এবার প্রত্যেকের একটা করে ইলেকট্রন দরকার হচ্ছে, তার মানে তাহলে একটা করে ইলেকট্রন তারা কি করবে, একে অপরের সঙ্গে শেয়ার করবে। তাহলে বলছে বন্ধু এসো আমরা একটা করে ইলেকট্রন শেয়ার করি, তাহলে আমাদের যে চাহিদা অষ্টক বাইরে কক্ষে যে 8টা ইলেকট্রন, 8 ইলেকট্রন সিস্টেম, সেটা কিন্তু ফিল আপ হবে। আর ডাবলেট কাদের জন্য হবে, যারা হিলিয়ামের আশেপাশে থাকে, খুব ছোট আকারের মলিকুল, ঠিক আছে, যাদের তোমার, তাদের ক্ষেত্রে আমরা কি করতে পারি, তাদের ক্ষেত্রে এই হিলিয়ামের মতো ইলেকট্রন বিন্যাস আমরা করতে পারি, আদারওয়াইজ সবাই অষ্টক পূর্ণ করবে। তাহলে ফ্লোরিনের ক্ষেত্রে আমি যদি একটু কালার দিয়ে দেখাই, তাহলে 1 2 3 4 5 6, এখানে একটা লিখলাম, কারণ যারা যেটা শেয়ার হচ্ছে সেটা পাশে লিখছি, তাহলে সুবিধা হবে বুঝতে। তাহলে ফ্লোরিন, আর আরেকটা ফ্লোরিনকে পাশে লিখি একটু অন্য কালারে, তাহলে বুঝতে ভালো লাগবে। সে দিস ইজ ফ্লোরিন, তার একটা ইলেকট্রন এলো, বাকি ইলেকট্রন নিজের কাছে থেকে গেল। তাহলে এই যে দুটো মিলে, তাহলে দুটো হাইড্রোজেনের ক্ষেত্রে এটি, এর ক্ষেত্রে এটি, তাহলে এরা কি করলো, একে অপরের একটা করে ইলেকট্রন শেয়ার করলো, করে কি হলো, অষ্টক পূর্ণ করলো। তাহলে এবার এটাকে একটু অন্যভাবে যদি লেখা হয়, তাহলে আমরা এই যে শেয়ারিং অফ ইলেকট্রন, কটা ইলেকট্রন শেয়ার হয়েছে, সেটাকে যদি একটা কমন স্পেসে নিয়ে আসি, তাহলে ব্যাপারটা আরো ইন্টারেস্টিং লাগে। সেটা হচ্ছে কি, ফ্লোরিন, তাহলে ফ্লোরিন, এটা একটা কমন স্পেস লিখলাম দুটো ফ্লোরিনের, ঠিক আছে, দুটো ফ্লোরিনের লিখলাম। তাহলে এর ধরো একটা, আর বাদ বাকি এখানে কটা পড়ে আছে কমন স্পেসের বাইরে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা। আর এই ফ্লোরিনের কটা পড়ে আছে, এই ফ্লোরিনে একটা শেয়ার করেছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, ঠিক আছে। তার মানে এইভাবে তৈরি হলো কি, এইভাবে ইলেকট্রন শেয়ারিং এর মাধ্যমে যে বন্ড, যে একে অপরের ভেতর একটা আকর্ষণ বল তৈরি হয়, তাকে বলা হচ্ছে কোভ্যালেন্সি, সমযোজ্যতা। আর যে আকর্ষণ বলটা তৈরি হলো তাকে বলা হয় কোভ্যালেন্ট বন্ড। তাহলে এই আকর্ষণ বলটাকেও একটা বন্ধনের নাম দিয়েছি, সেটাকে বলা হয় সমযোজী বন্ধন, ইংরেজিতে বলে কোভ্যালেন্ট বন্ড। তাহলে এটা কি হয়েছে, নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভের জন্য এক বা একাধিক ইলেকট্রন তোমার শেয়ারিং, একে অপর ব্যবহার, সমভাবে ব্যবহার করে ইলেকট্রন জোড় গঠন করার যে প্রবণতা, তাকে বলে সমযোজ্যতা। আর এর মাধ্যমে যে বন্ধন তৈরি হয় তাকে বলা হয় সমযোজী বন্ধন। ক্লিয়ার? তাহলে এটা আমরা একবার যেহেতু মাধ্যমিকে পড়ে এসেছি, এখানেও পড়ছি, অতএব কোনো অসুবিধা হওয়ার কথা নয়। তার মানে এবার একটা যে ইলেকট্রন জোট তৈরি হয়েছে, তার মাধ্যমে কি হয়, একটা বন্ধন উৎপন্ন হয়। ন্যাচারালি এটাকে আমরা কি লিখতে পারি, ইলেকট্রন জোটটাকে আমি একটা ড্যাশ দিয়ে প্রকাশ করতে পারি, যেটা লুইস তারা বলে গেছিল যে 1 2 ইলেকট্রন যেটা শেয়ার হচ্ছে, এ একটা আরেকটা দিয়ে তৈরি শেয়ার করছে, সেটার জায়গায় আমরা একটা ড্যাশ লিখতে পারি, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে ড্যাশ লিখলাম, ড্যাশ লেখার পর এর একটা ইলেকট্রন এখানে এসছে, শেয়ার করেছে, বাদ বাকি যে ইলেকট্রনগুলো, ভ্যালেন্স ইলেকট্রন বাইরের কক্ষে যেগুলো পড়ে আছে, তারা জোড়ায় জোড়ায় পড়ে আছে, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে একটা এলো কমন স্পেসে, বাদ বাকিগুলো এখানে পড়ে থাকলো, ঠিক আছে। তাহলে এক জোড়া ইলেকট্রন দিয়ে কটা বন্ধন তৈরি হয়, একটা বন্ধন তৈরি হয়। এইভাবে সমযোজী বন্ধন আমরা কটা দেখতে পেরেছি, ম্যাক্সিমাম অ্যাট এ টাইম একসঙ্গে 3টে, ঠিক আছে। হয় একটা বন্ধন এক জায়গা থাকবে, না হলে দুটো হতে পারে, না হলে 3টে হতে পারে। অর্থাৎ
সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড অর ট্রিপল বন্ড। এবার সিঙ্গেল বন্ড অনেক কিছু করতে পারে, একটা মলিকুল 5টা 8টা সিঙ্গেল বন্ড করতে পারে, কিন্তু পাশাপাশি যদি বন্ধন করো তাহলে পাশাপাশি বন্ধন কটা করতে পারে, অর্থাৎ দুটো মলিকুলসের ভেতরে, মোদ্দা কথা দিস ইজ এ, দিস ইজ বি, দিস ইজ এ এবং বি এর ভেতরে ম্যাক্সিমাম কটা হতে পারে, হয় সিঙ্গেল বন্ড, সিঙ্গেল বন্ড মানে দুটো ইলেকট্রন, এক জোড়া ইলেকট্রন, ডাবল বন্ড তার মানে 2 জোড়া ইলেকট্রন, ট্রিপল বন্ড মানে হচ্ছে 3 জোড়া ইলেকট্রন। তাহলে 3 ধরনের আমরা সমযোজী বন্ধন দেখতে পাই, একটা হচ্ছে সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড, দ্বিবন্ধন, ট্রিপল বন্ড, ত্রিবন্ধন। ঠিক আছে, বোঝা গেল। এবার এই যে বন্ধন তৈরি করলো যেটা লুইস ল্যাংমুর কনসেপ্ট, তাহলে এক্ষেত্রে কিন্তু ইলেকট্রন সমানভাবে ব্যবহার করেছে। এই যে যে জোড়াটা যেটা বন্ধন তৈরি করেছে এটাকে বলে হয় বন্ধন জোড়, অর্থাৎ বন্ড পেয়ার ইলেকট্রন, বন্ড পেয়ার, বন্ধন জোড় ইলেকট্রন। আর যে ইলেকট্রনগুলো বাইরের কক্ষে আছে কিন্তু বন্ধন তৈরিতে অংশগ্রহণ করেনি, এই যেমন এক্ষেত্রে কটা করে রয়েছে, একটা দুটো তিনটে, একটা দুটো তিনটে, তাহলে এরা হচ্ছে লোনলি, একা একা থাকে, এরা হচ্ছে লোন পেয়ার ইলেকট্রন। তাহলে দুটো ফ্লোরিন যদি আমি স্ট্রাকচারটা দেখি, দুটো ফ্লোরিন অ্যাটমে 3টে করে লোন পেয়ার ইলেকট্রন রয়েছে। ঠিক আছে, বোঝা গেল কটা করে ইলেকট্রন রয়েছে, 3টে করে লোন পেয়ার ইলেকট্রন রয়েছে। ঠিক, এবার তাহলে এটাকে একটা জিনিস তো আমাদের মাথায় ঢুকছে যে প্রত্যেকের একটা করে ইলেকট্রন দিচ্ছে, তাহলে এটা যদি অরবাইটাল দিয়ে আমি যদি দেখি, যে অরবাইটাল দিয়ে একটু আলোচনা করে নিই তাহলে বুঝতে সুবিধা হবে। বলে কেমন, বলে ধরো ফ্লুরিন, ফ্লুরিন, ফ্লুরিনে ইলেকট্রন বিন্যাস কি, ফ্লুরিনে রয়েছে কটা, 9টি, 1s2, 2s2, 2p 4 আর 5, 2p5। ক্লিয়ার? তাহলে এটাকে যদি আমি বক্স ডায়াগ্রাম করে করি, আমি তো বাইরের কক্ষ নিয়ে আলোচনা করব, ভেতরে কক্ষ দরকার নেই। তাহলে 2sটা কেমন, এরকম দুটো ইলেকট্রন আছে, 2pটা কেমন, এরকম। তাহলে ফ্লোরিনের 2pতে 5টা হুন্ডস রুল অনুসারে করো, 1 2 3 4 5। তাহলে দেখো ফ্লোরিনের দেখো একটা ইলেকট্রন কিন্তু বেজোড় রয়েছে, অরবাইটালের ভেতরে 2p অরবাইটাল, এটা 2s, এটা 2p, 2pর ভেতরে একটা অরবাইটালে সিঙ্গেল ইলেকট্রন রয়েছে। ঠিক আছে, তার মানে এর আরেকটা চাহিদা রয়েছে, যখনই এখানে আরেকটা ইলেকট্রন ফাঁকা জায়গায় এসে তার চাহিদা মেটাতে পারবে, পূর্ণ করতে পারবে, ন্যাচারালি সে কি করবে, তার অষ্টক পূর্ণ করবে। অর্থাৎ বাইরের কক্ষে এখন যে কনফিগারেশন রয়েছে আছে 2টো আর 5টা, মোট রয়েছে 7টা, কিন্তু এর লাগবে আর একটা। তাহলে আরেকটা যে লাগবে তার জন্য সে কোথায় তার চাহিদা রয়েছে, চাহিদা রয়েছে লাস্ট ঘরটাতে, অর্থাৎ যেখানে একটা বেজোড় ইলেকট্রন রয়েছে। তাহলে আরেকটা ফ্লোরিন যদি ভাবি, নেক্সট আরেকটা ফ্লোরিন যদি আমাদের কাছে আসে, তাহলে সেই ফ্লোরিনের ক্ষেত্রে তারও যেটা ইলেকট্রন বিন্যাস, অর্থাৎ বাইরের কক্ষে একই রকম, 2s এ 2টো আর 2p তে রয়েছে কটা, একটা। তাহলে দেখো দুজনের একই রকম চাহিদা রয়েছে, অর্থাৎ লাস্ট ঘরটায় একটা বেজোড় ইলেকট্রন রয়েছে। এবার এই দুটো ইলেকট্রনের মাঝখানে তোমার শেয়ারিং হয়েছে, কি হয়েছে, শেয়ারিং হয়েছে, অর্থাৎ তোমার এই ইলেকট্রনটা, এই দুটো ইলেকট্রন এই যে মাঝখানে রয়েছে, অর্থাৎ একটা করে ইলেকট্রন রয়েছে আমার, দুজনেই একটা করে রয়েছে। ফলে আমরা যদি একে অপরের ইলেকট্রনটাকে ব্যবহার করি, সমানভাবে ব্যবহার করি, তাহলে আমাদের উভয়ের চাহিদা মিটে যাবে। অর্থাৎ এর ভেতরে যে এর যে চাহিদা রয়েছে এই চাহিদাটাও খানিকটা মিটছে, আবার এর ভেতরে যে চাহিদাটা রয়েছে সেই চাহিদাটাও খানিকটা মিটে যাচ্ছে, কারণ একে অপরের ইলেকট্রন যদি শেয়ার করি তাহলেই কিন্তু এটা সম্ভব।
এইভাবে তার মানে একটা সমযোজী বন্ধন যদি তৈরি হতে হয় তাহলে একটা কন্ডিশন বুঝতে পারলাম যে তাদের যে অরবাইটালস গুলো রয়েছে সেখানে বেজোড় ইলেকট্রন থাকতে হবে। তাহলে দুটো বেজোড় ইলেকট্রন মিলে একটা জোড় তৈরি করে। তার মানে এই দুটো যে দেখালাম, তার মানে এই দুটো অরবাইটাল যেটা রয়েছে, তাহলে এই দুটো অরবাইটাল যদি একটা কমন স্পেস এটা হয় একটা অরবাইটাল নতুন, ঠিক আছে, তাহলে সেখানে কি রয়েছে, সেখানে দুটোরই রয়েছে, অর্থাৎ এই দুটো ইলেকট্রন তারা মাঝখানে এইভাবে একটা কমন জায়গার ভেতর রয়েছে, ঠিক আছে। তার মানে কি দুটো ফ্লোরিন অ্যাটম, অর্থাৎ এর ক্ষেত্রেও এটা একটা ফ্লোরিন অ্যাটম, এটা একটা ফ্লোরিন অ্যাটম, তাহলে দুটো একটা কমন স্পেস যে বন্ধন তৈরি করেছে, যে ক্ষেত্রে যে একটা সিঙ্গেল অবস্থায় ছিল সেই চাহিদা থাকলো না, উভয়ই কিন্তু যে জোড়া হলো ইলেকট্রন, অর্থাৎ অষ্টকের যে একটা স্বাদ, যে একটা স্ট্যাবিলিটি, সেটা কিন্তু ফিরে পেল। কিভাবে? সমযোজ্যতার মাধ্যমে। সমযোজ্যতা অর্থাৎ কোভ্যালেন্সি, সম মানে একই রকম, একইভাবে আমার ইলেকট্রনকে শেয়ার করছে একে অপরের সঙ্গে। যতগুলো শেয়ার করবে সেটা একটা হতে পারে, একাধিক হতে পারে, সেই হিসাবে ততগুলো বন্ড ফরমেশন হবে। আর আরেকটা কথা বললাম, যারা বাইরে কক্ষে ইলেকট্রন বন্ধন তৈরিতে অংশগ্রহণ করবে না তাদের হচ্ছে কি বলবো, তাদের বলা হয় লোন পেয়ার ইলেকট্রন। ক্লিয়ার? এবার এরকম সেভারেল কম্পাউন্ডস রয়েছে, ঠিক আছে। ধরো আরেকটা এক্সাম্পল দিই, কার্বন ডাই অক্সাইড CO2। তাহলে কার্বনের বাইরের কক্ষে কটা ইলেকট্রন রয়েছে? একটা, দুটো, তিনটে, চারটে। ন্যাচারালি যে কার্বনের বাইরের কক্ষে যে চারটে ইলেকট্রন, আর কটা ইলেকট্রন তার দরকার? আর চারটে ইলেকট্রন দরকার অষ্টক পূর্ণ হওয়ার জন্য, ঠিক আছে। এইবার তাহলে মাথায় রেখে দাও যে কার্বনের দরকার চারটে ইলেকট্রন। এবার অক্সিজেন, অক্সিজেনের পরমাণু ক্রমাঙ্ক যদি দেখি, অক্সিজেন হচ্ছে 8, বাইরে কক্ষে আছে 6টা, ন্যাচারালি অক্সিজেনের দরকার দুটো, তাহলে দুটো, আরেকটা অক্সিজেন দুটো, তারও দরকার দুটো, তাহলে অক্সিজেন যারা রয়েছে তাদের বাইরের কক্ষে দুটো ইলেকট্রন দরকার, কার্বনের বাইরের কক্ষে দরকার চারটে ইলেকট্রন। তাহলে অক্সিজেনের বাইরের কক্ষে কটা ইলেকট্রন থাকে? 6টা, লাগবে দুটো। তাহলে দুদিকে দুটো কার্বনকে, অক্সিজেনকে আমি লিখছি। তাহলে এখানে একটা অক্সিজেন এলো, এখানে একটা অক্সিজেন এলো, তাদের বাইরে কক্ষে আছে 6টা ইলেকট্রন, ঠিক আছে, এর বাইরে কক্ষে আছে 6টা ইলেকট্রন। এইবার তাহলে একটা জিনিস তো আমাদের কাছে পরিষ্কার, তাহলে অক্সিজেন দুটো ইলেকট্রন শেয়ার করবে আর কার্বন 4টে করবে। হ্যাঁ, ঠিকই তো আছে যে মাঝখানে কার্বন আছে, তাহলে কার্বন দুটো দুটো করে দুটো অক্সিজেনের সঙ্গে শেয়ার করলো, তাহলেই তো সমস্যা মিটে গেল। বলে কিরকম? দেখো, তাহলে মাঝখানে, তাহলে এখানে অক্সিজেন, তাহলে অক্সিজেনের 4টে লিখলাম, এদিকে দুটো করলাম যারা শেয়ার করবে, আবার এখানে অক্সিজেন দুটো লিখলাম, ঠিক আছে, যারা শেয়ার করবে। এইবার মাঝখানে আমি কার্বনটাকে লিখি, ব্যাস। তাহলে এরকম যদি হয় ব্যাপারটা, দেখো, তাহলে এবার কার্বনের দিকে তাকাও। তাহলে কার্বনের দিকে যদি তাকাই, কার্বনের দেখো আছে বাইরের কক্ষে 4টে ইলেকট্রন, দুটো করে শেয়ার করেছে, তার মানে একটা অক্সিজেনের কাছ থেকে, ডান দিকের অক্সিজেনের কাছ থেকে দুটো শেয়ার করেছে, বাঁ দিকের অক্সিজেনের কাছ থেকে দুটো শেয়ার করেছে, মোট কার্বনের চাহিদা মিটে গেছে, কারণ কার্বনের শেয়ারিং করে হয়ে গেছে 8টা ইলেকট্রন। আবার অক্সিজেনের ক্ষেত্রে দেখো, অক্সিজেনের বাইরে কক্ষে 6টা ইলেকট্রন আছে, দুটো শেয়ার করেছে কার্বনের কাছ থেকে, হয়ে গেল মোট অক্সিজেনের 8টা ইলেকট্রন। আবার এই অক্সিজেনের ক্ষেত্রে দেখো, বাইরে কক্ষে 6টা ইলেকট্রন, দুটো কার্বনের কাছ থেকে শেয়ার করেছে, এরও হয়ে গেল 8টা ইলেকট্রন। তাহলে এইভাবে দেখো একে অপরের সঙ্গে বন্ধুত্বের মাধ্যমে, শেয়ারিং এর মাধ্যমে, ইকুয়ালি শেয়ারিং এর মাধ্যমে তারা কি করলো? একে অপরের চাহিদা মেটালো, ঠিক আছে। অর্থাৎ তাদের অরবাইটালে একটা জিনিস মাথায় ঢোকাও বারে বারে, অরবাইটালে একটা করে ইলেকট্রন ছিল, সেই অরবাইটালে আরেকটা ইলেকট্রন শেয়ার করেছে, ফলে একটা জোড়ার যে একটা স্টেবিলিটি সেটা কিন্তু আমরা পেয়ে গেছি। কিসের মাধ্যমে? সমযোজ্যতার মাধ্যমে। তাহলে এটাকে যদি আমরা একটা কমন স্পেস দিয়ে লিখি, তাহলে এখানে কার্বন লিখব, একটা কমন স্পেস দেব, অক্সিজেন, অক্সিজেন, তাহলে দুটো জোড়া,
এদিকেও দুটো জোড়া, ঠিক আছে, হয়ে গেল। আর অক্সিজেনের ক্ষেত্রে 2 জোড়া করে বাইরে পড়ে আছে, এরা বন্ধনে অংশগ্রহণ করেনি। কিন্তু কার্বনের ক্ষেত্রে বাবু 4টে ইলেকট্রন আরো 4টে দরকার, 4টে ইলেকট্রনই বন্ধন তৈরিতে অংশগ্রহণ করে ফেলেছে। তাহলে বন্ধনটা কেমন তৈরি হলো? তাহলে কার্বন 2টো বন্ধন অক্সিজেনের সঙ্গে, 2টো বন্ধন অক্সিজেনের সঙ্গে, অর্থাৎ আমরা দেখতে পেলাম 2টো পরমাণুর ভেতরে এখানে দ্বিবন্ধন তৈরি হলো, ঠিক আছে। এবং কিরকম? 2 জোড়া, আমি আর কালার আলাদা করছি না, হ্যাঁ, বুঝতেই পারছো, হয়ে গেল। আর এখানেও এই দুটোকে কিন্তু লিখতে হবে। তাহলে এরা কারা? এরা হচ্ছে লোন পেয়ার। তাহলে প্রত্যেকটা অক্সিজেনে 2 জোড়া করে লোন পেয়ার আছে, লোন পেয়ার ইলেকট্রন রয়েছে। আর কটা করে বন্ধন তৈরি হলো? কার্বনের সঙ্গে অক্সিজেনের 2টো করে বন্ধন তৈরি হলো। কি বোঝা গেল না গেল না? এইবার একটা ইন্টারেস্টিং টার্মে আসতে হবে, সেটা হচ্ছে মলিকুলস। এরকম যেমন নাইট্রোজেনের ক্ষেত্রে ট্রিপল বন্ড তৈরি হয়, সেটাও তোমরা জানো। একটা ট্রিপল বন্ড এক্সাম্পল দিয়ে, ধরো নাইট্রোজেন N2 এর ভেতর শেয়ারিং কিভাবে হবে? নাইট্রোজেনের বাইরে কক্ষে আছে 5টা ইলেকট্রন, ক্লিয়ার? তাহলে 5টা মানে কটা দরকার? নাইট্রোজেনের দরকার হচ্ছে 3টে ইলেকট্রন অষ্টক পূর্ণ করতে হলে, কারণ বাইরে কক্ষে 5টা, 3টে হয়ে গেল 8টা অষ্টক পূর্ণ। তাহলে পাশে আরেকটা যে নাইট্রোজেন এসছে, তারও তো 3টে দরকার। ফলে দেখো এই 3টের ভেতরে যদি শেয়ারিং হয়, তাহলে কটা হয়ে গেল? নাইট্রোজেনের কেসটা দেখো, 5টা ছিল আর 3টে শেয়ার করেছে, হয়ে গেছে 8টা। এই নাইট্রোজেনটা দেখো, 5টা ছিল আর 3টে শেয়ার করেছে, হয়ে গেছে 8টা। বাস, দুজনের চাহিদা মিটে গেছে। তাহলে দুটো অ্যাটমের ভিতর কটা বন্ধন তৈরি হলো? 3টে, ট্রিপল বন্ড তৈরি হতে দেখছি, ঠিক আছে। তাহলে নাইট্রোজেন, তাহলে কমন স্পেস লিখে দেখাচ্ছি না, জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি ট্রিপল বন্ড, আর 1 জোড়া করে রয়েছে লোন পেয়ার, 2টো লোন পেয়ার। আর বন্ড পেয়ার ইলেকট্রন কটা? 3টে বন্ড পেয়ার, ঠিক আছে। বন্ড পেয়ার কটা? 3টে বন্ড পেয়ার। বন্ড মানে বন্ধন তৈরি করেছে, পেয়ার মানে জোড়া। কটা জোড়া? 3 জোড়া বন্ড পেয়ার হয়েছে। তাহলে এটা কিসের উদাহরণ? একটা ট্রিপল বন্ডের উদাহরণ। এইবার যেইখানে কনফিউশন, তাহলে এটা তোমরা শিখে গেছো লোন পেয়ার এবং বন্ড পেয়ার কি করে বার করবো, কটা লোন পেয়ার আছে, কটা বন্ড পেয়ার আছে। এইবার আয়নের ক্ষেত্রে আসি। আয়নের ক্ষেত্রে কিন্তু গোলমালটা বাধে। বলে ধরো তোমাদের লেখাচ্ছি CO3 2- কার্বনেট আয়ন, তাহলে এর স্ট্রাকচার কিভাবে হবে? তা এই মাথায় নেগেটিভ বা পজিটিভ কি করে এলো? তোমরা আয়নীয় যৌগ একটু মাথায় ঢুকিয়ে নাও, তাহলে এই জিনিসটা পরিষ্কার হবে যে আয়ন ফর্মেশন কি করে হয়। ধরো সোডিয়াম 11, তার মানে 11টা প্লাস 11টা মাইনাস, 11টা প্রোটন 11টা ইলেকট্রন আছে, ক্লিয়ার, পরিষ্কার। এবার সেখান থেকে একটা ইলেকট্রন চলে যাওয়া মানে Na+ তৈরি হচ্ছে। বলে কেন Na+ তৈরি হলো? তার কারণ একটা ইলেকট্রন চলে যাওয়া মানে ইলেকট্রনের সাপেক্ষে প্রোটনের সংখ্যা 1 বেড়ে গেল, কারণ প্রোটনের তো নিউক্লিয়াসে যে তার তো কিছু হয়নি, ঠিক আছে। তার মানে ইলেকট্রন একটা চলে যাওয়া মানে একটা ফর্মাল চার্জ গেইন করা, ঠিক আছে, অর্থাৎ একটা কার্যকারী আধান অটোমেটিক তৈরি হয়ে যায়, সেটা একটা পজিটিভ। বলে কেন? আরেকবার বলে দিই। সোডিয়ামের তাহলে আমরা যদি দেখি, সোডিয়ামের কোরে আছে 11টা প্লাস, আর আউটার মোস্ট শেলে 3খানা শেলের ভেতরে 11টা মাইনাস রয়েছে। তাহলে সেখান থেকে যদি একটা ইলেকট্রন চলে যায়, তার মানে কোরের ভেতর তো 11টা প্লাস রয়েছে, কিন্তু বাইরে 10টা ইলেকট্রন রয়েছে টোটাল। তার মানে যেহেতু একটা পজিটিভ চার্জ বেড়ে গেল নেগেটিভের থেকে, তার মানে একটা কার্যকারী আধান, একটা ফর্মাল চার্জ একটা প্লাস গেইন করে। 2টো ইলেকট্রন বেরোলে 2টো প্লাস গেইন করে, 3টে ইলেকট্রন বেরোলে 3টে প্লাস গেইন করে। একইভাবে যদি ক্লোরিন ভাবি, ক্লোরিন যেখানে ইলেকট্রন রয়েছে 17টা, অর্থাৎ 17টা প্লাস, নিউক্লিয়াসের ভেতর রয়েছে 17টা প্রোটন, যেহেতু পরমাণু ক্রমাঙ্ক 17, আর 17টা ইলেকট্রন বাইরে রয়েছে। ন্যাচারালি একটা ইলেকট্রন তাকে গেইন করানো মানে হচ্ছে, এক্সট্রা চলে আসা মানে একটা
চার্জ কি হয়েছে, নেগেটিভ চার্জ, একটা ফর্মাল চার্জ নেগেটিভ সে গেইন করলো, নিয়ে Cl মাইনাস উৎপন্ন হলো। ঠিক আছে, তার মানে আমার একটা ইলেকট্রন ঘাটতি মানে একটা ফর্মাল চার্জ পজিটিভ। তার মানে একটা জিনিস কি, এই যখন কার্বনেট আয়নটা লিখবো তার স্ট্রাকচার কি হবে বুঝবো। দেখো এখন তো 11, এখন তো এগুলো করতে হবে, আয়নগুলোকেও তোমাকে কনসিডার করতে হবে, ভাবতে হবে আয়নগুলো নিয়ে। ঠিক আছে, তাহলে এবার এই পজিটিভ বা নেগেটিভ চার্জ বোঝার আগে একটা জিনিস বোঝা যাচ্ছে যে ওয়ান ইলেকট্রন, একটা ইলেকট্রন কম, একটা ইলেকট্রন কম মানে ওয়ান পজিটিভ চার্জ, একটা ফর্মাল চার্জ পজিটিভ তৈরি হওয়া। একটা ইলেকট্রন বেশি যদি তোমার ভেতর থাকে, ওয়ান নেগেটিভ চার্জ তোমার ভেতর তৈরি হওয়া। তাহলে এটা যদি হয় তাহলে CO3 কার্বনেট আয়নের ভেতরে একটা জিনিস বুঝতে পারছি যে দুটো ইলেকট্রন কোনো পরমাণুর বেশি আছে। কি আছে, দুটো ইলেকট্রন কোনো পরমাণুর বেশি আছে। ঠিক, এবার ইলেকট্রন যদি বেশি থাকে তাহলে এবার কার্বন লিখলাম, তাহলে কার্বনেট লিখছি কার্বন। তাহলে কার্বনের বাইরের কক্ষে কটা ইলেকট্রন, চারটে ইলেকট্রন। এবার কটা অক্সিজেন এসছে, তিনটে অক্সিজেন এসছে, 1 2 3টে অক্সিজেন। ঠিক, এবার তিনটে অক্সিজেন যদি এসে থাকে তাহলে ভেতর দুটো মাইনাস চার্জ আছে। কটা মাইনাস চার্জ আছে এখানে, দুটো মাইনাস চার্জ আছে। এবার অক্সিজেনের বাইরের কক্ষে কটা ইলেকট্রন রয়েছে, বাইরের কক্ষে আছে 6টা ইলেকট্রন। 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। এটুকু আমরা জানি ফর নিউট্রাল মলিকুল CO3। তাহলে এটা যেটা লিখলাম ফর নিউট্রাল মলিকুল, যদি আমি ভাবি শুধু CO3 করি, যদিও CO3 ওইভাবে পসিবল নয়। ঠিক আছে, সেটা কেন পসিবল নয় সেটাও বলবো আস্তে আস্তে যত এগোবো। তাহলে এটা যদি নিউট্রাল মলিকুল CO3 ব্যাপারটা দাঁড়ায়, তাহলে 2 এখানে রয়েছে। আমরা জানি যে এটা অ্যাকচুয়ালি CO3 নয়, CO3 2। তাহলে এই মাইনাসটা কোথায় থাকতে পারে, তড়িৎ ঋণাত্মক মৌলের উপরে। তাহলে সেটা যদি থাকে তাহলে দেখো অক্সিজেনের চাহিদা কত, তাহলে এই অক্সিজেনের বাইরে কক্ষে 6টা ইলেকট্রন, এর চাহিদা দুটো, এর চাহিদা দুটো, এর চাহিদা দুটো, এর চাহিদা 4টে। কি করতে, অষ্টক পূর্ণ করতে। তাহলে সেটা যদি হয় তাহলে যদি দুটো মাইনাস মানে দুটো নেগেটিভ, দুটো ইলেকট্রন, কোনো অক্সিজেনকে দুটো ইলেকট্রন আমি দিয়ে দিই, ধরো এদের চাহিদাগুলো বুঝে গেছো, এটাকে একটু ইরেজ করি। এবার কারো মনে হতে পারে যে স্যার 2 এর মাথায় থাকুক, এই অক্সিজেনের মাথায় থাকুক, তাহলে দুটো মাইনাস মানে দুটো ইলেকট্রন, তাহলে দুটো ইলেকট্রন লিখে দিই। তাহলে দুটো ইলেকট্রন যদি লিখে দিই তাহলে এটা যদি 1 নম্বর অক্সিজেন হয়, এটা 2 নম্বর অক্সিজেন হয়, এটা 3 নম্বর অক্সিজেন হয়, 3 নম্বর অক্সিজেনের মাথায় দুটো নেগেটিভ মানে দুটো এক্সট্রা ইলেকট্রন, কারণ একটা নেগেটিভ, একটা ইলেকট্রন মানে একটা ফর্মাল চার্জ নেগেটিভ, দুটো ইলেকট্রন মানে দুটো ফর্মাল চার্জ নেগেটিভ। তাহলে এর বাইরে কক্ষে 8টা ইলেকট্রন আছে, তাহলে কেন এর সঙ্গে যৌগ তৈরি করে বসে থাকবে? এ তো বলবে যে আমার চাহিদা মিটে গেছে, আমি তোমার সঙ্গে কোনো বন্ধুত্ব করব না কার্বনের সঙ্গে। কি বলবে কার্বনকে, যে তোমার সঙ্গে কোনো বন্ধুত্ব করব না, কারণ আমার চাহিদা মিটে গেছে। তাহলে এটা যদি হয়, চাহিদা যদি মিটে থাকে, তার মানে এটা কিন্তু হবে না, একসঙ্গে দুটো চার্জ থাকতে পারে না। তাহলে দুটো চার্জ আমি এখানে লিখবো না। তাহলে এটা তো সম্ভব যে এর একটা নেগেটিভ হওয়া মানে কি, একটা ইলেকট্রন বেশি। তাহলে একটা ইলেকট্রন বেশি মানে এর হয়ে গেল 7টা ইলেকট্রন, 6টা ছিল হয়ে গেল 7টা। আচ্ছা তুমি বলো যে এখানে আরেকটা ইলেকট্রন থাকলো, 1 আর 3-এ একটা করে ইলেকট্রন এক্সট্রা থাকলো, তাহলে কটা হয়ে গেল, 7টা করে ইলেকট্রন। ভালো, তাহলে আরেকটা অক্সিজেন আছে, সে বলছে ঠিক আছে বাবু তোমরা একটা করে ইলেকট্রন তোমাদের বেশি আছে, আমার বাবু নেই। ঠিক, তাহলে দেখো মজাটা, তাহলে দেখো কি হলো ব্যাপারটা। তাহলে এই অক্সিজেনে আছে 7টা ইলেকট্রন, তার আর একটা দরকার, তার কটা ইলেকট্রন দরকার, একটা শেয়ার করতে হবে, করে দাও একটা শেয়ার, হয়ে গেল 8টা।
যার আরেকটা মাইনাস আছে সে বলবে আমি একটা শেয়ার করব, করে দাও শেয়ার। এরও দেখো 7 × 8 হয়ে গেল। 7টা কেন? একটা মাইনাস আছে বলে। নিচে যেটা 2 নম্বর অক্সিজেন আছে সে বলে আমার কাছে মাইনাস নাই, ন্যাচারালি আমার কাছে আছে 6টাই ইলেকট্রন বাইরের পক্ষে, তাহলে আমার আরো দুটো লাগবে শেয়ার করতে, বলে করে দাও দুটো শেয়ার। বাস, আমারও হয়ে গেল 6 আর 2 8। ক্লিয়ার? বোঝা গেল? 6 আর 2 8। তাহলে 8টা যদি হয়ে যায় তাহলে আমার চাহিদাও মিটে গেল। তার মানে কি হলো ব্যাপারটা? আবার কার্বনের ক্ষেত্রে ভাবো, কার্বনের বাইরের কক্ষে 4টে ইলেকট্রন, ওর কিছু যায় আসে না, ও 4টে হলেই হলো। ন্যাচারালি ওর কিন্তু 4টে ইলেকট্রন শেয়ার হয়ে গেছে। 1 নম্বর অক্সিজেনের কাছ থেকে একটা শেয়ার করেছে, 3 নম্বর অক্সিজেনের কাছ থেকে একটা শেয়ার করেছে, আর মাঝখানে নিচের দিকে 2 নম্বর অক্সিজেন তার কাছ থেকে দুটো শেয়ার করেছে, ন্যাচারালি 4টে শেয়ার করেছে, 4টে আছে, হয়ে গেছে 8টা। তার মানে ব্যাপারটা কেমন দাঁড়ালো? সি অক্সিজেন মাইনাস, তার কাছে কজোড়া বাইরে পড়ে আছে? 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। আবার একটা অক্সিজেন এখানে, তার কাছে বাইরে কক্ষে মাইনাস, তার কাছে কটা পড়ে আছে? 1 2 3 4 5 6। দেখো, দেখতেই পাচ্ছ স্ট্রাকচারে যে একটা শেয়ার করেছে আর কটা ইলেকট্রন পড়ে থাকছে? একটা, দুটো, তিনটে, চারটে, 5টা, 6টা, এরও 6টা পড়ে থাকছে। আর এর ক্ষেত্রে দুটো বন্ধন তৈরি হয়েছে, কটা ইলেকট্রন পড়ে থাকছে জোড়া? 1 2 3 4, বাকি দুটো বন্ধনে রেখে আছে। তার মানে দিস ইজ দ্য স্ট্রাকচার অফ কার্বনেট আয়ন। তাহলে আয়ন মানে ঘাবড়ানোর কিছু নেই, প্লাস হোক বা মাইনাস হোক, আমরা কিন্তু এইটা যদি মাথায় ঢুকিয়ে নিতে পারি যে মাইনাস মানে একটা ইলেকট্রন বেশি আছে, প্লাস মানে একটা ইলেকট্রন কম আছে, তাহলে সেই হিসাবে যদি পুট করি তাহলে কিন্তু করতে পারবো। তাহলে আজকে অনেকটা সময় চলে গেছে, ঠিক আছে, অত লেন্দি করব না, এটাকে আরো ভালো করে আস্তে আস্তে বুঝবো। তোমরা যে বইগুলো পড়ো তার মতো করে আমরা কিন্তু পড়বো, যাতে কোনো ধরনের স্ট্রাকচার, কেননা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে কিন্তু এই ধরনের অ্যানালাইসিস তোমার দিতেই পারে। লোন পেয়ার, বন্ড পেয়ার, তাদের বিভিন্ন এফেক্ট, শেপের উপরে হেন তেন করে বিভিন্ন রকম প্রশ্ন থাকে, ঠিক? অতএব এটাকে একটু কেয়ারফুলি আমরা যদি বুঝি তাহলে যে কোনো মলিকুল, যৌগ, বা অণু বলাটাই বেটার, সেটা হোমো নিউক্লিয়ার হোক আর হেটারো নিউক্লিয়ার হোক, সেটা মৌলিক অণু বা যৌগিক অণু হোক, আমরা স্ট্রাকচার কিন্তু লিখতে পারবো। স্ট্রাকচার না লিখলে, না জানতে পারলে শেপ হবে না, তার শেপ কেমন আছে